শুভ সকাল, শুভ সন্ধে আপনারা যেখানেই আছেন। আজকে আমাদের পডকাস্টে একজন বিশেষ অতিথি আছে যে খুব একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কাজ করছে, যেটা বেশি লোক করে না। তো আজকে পডকাস্টটা বাংলায় হবে, পরে ডাব করা হবে ইংলিশে, আর যেমন অন্যান্যগুলো হয়েছে। তো আমি একটু ওনার পরিচয়টা দিই, তারপরে একেবারে কোয়েশ্চেনে চলে যাই, কারণ অনেক কিছু জানার আছে এবং ছবিও আছে, সো আমাদের সময় কম। সো ওনার নাম হলো তানিয়া কাঞ্জিলাল। উনি 1970 সালে জন্মগ্রহণ করেছেন সুন্দরবনে এবং সেখানেই পড়াশুনো করেছেন। তো তারপরে কলকাতায় হিস্ট্রি নিয়ে পড়াশুনো করেছেন। ওনার মেইন কাজটা হচ্ছে জনসেবা, সোশ্যাল ওয়ার্ক। এখন উনি কিভাবে এখানে এলেন, এখানে আরেকটা পরিচয় দিয়ে রাখি, ওনার নিজের তো পরিচয় একটা আছেই, মানে সাংঘাতিক কাজ করছেন এবং অনেক কিছু অর্গানাইজেশন করছেন, কিন্তু আরেকটা পরিচয় আছে, উনি পদ্মশ্রী মানে লেট তুষার কাঞ্জিলাল, যিনি খুবই নামকরা, যিনি সুন্দরবনে অনেক কাজ এবং মানে অনেক কিছুই করেছেন, তার মেয়ে উনি। তো সেটাও আছে। তো আমি যখন জিজ্ঞেস করেছি যে এই যে সোশ্যাল ওয়ার্ক এটা কিভাবে তোমার হলো, তখন বললো যে এটা আই ওয়াজ গ্রোন আপ লাইক দ্যাট। সুন্দরবনে ওরা বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন এবং ওখানে অনেক কাজ করেছেন, কাজে ছোটবেলা থেকে ওইভাবেই উনি বড় হয়েছেন। 1988-এ কালিন্দিতে ছিলেন, তখনই প্রথম বেলগাছিয়াতে গিয়ে একটা জিনিস করেছেন যেটা আমরা বেশিরভাগই যারা আমরা করি না, সেটা হচ্ছে ওখানে মুসলিম মহিলাদের, একটু হয়তো বয়স্ক তারা কিছুই জানতো না, তাদের পড়াশুনো করিয়েছে এবং সেখান থেকে উনি একজনের সঙ্গে পরিচয় হয়েছে ওনার, যিনি এই প্রজেক্টে খুব উৎসাহ দিয়েছেন। সেটা থেকে উনি রোশনি প্রজেক্টটা করেছেন, যেখানে ডিসএমপাওয়ার্ড স্পেশালি সংখ্যালঘু মুসলিম মেয়েদের নিয়ে কাজ করেছেন। আমারও কিছু দেখার সুযোগ আছে, অসাধারণ কাজ। তারপর উনি 2020 অব্দি একদম সরাসরি যুক্ত ছিলেন, এখনো আছেন কিন্তু সরাসরি হয়তো নন ওই ওদের নিয়ে। তারপরে উনি যে কাজটা করেছেন সেটা ওই রুরাল ডেভেলপমেন্টের ব্যাংকের ডিরেক্টর, থ্যালাসেমিয়া পেশেন্ট, তাদের নিয়ে কাজ করেছেন। এবং সবচেয়ে এখন যেটা করছেন, লাস্ট যে কোয়েশ্চেনটা আমি করব, সেটা হচ্ছে যে ওই HIV ইনফেক্টেড যারা, মানে এটা হচ্ছে অনেকটা 19th সেঞ্চুরিতে লেপ্রেসিকে আমরা যেরকম অ্যাভয়েড করতাম, আমরা সেরকমই করি, কিন্তু উনি তাদের সঙ্গে কাজ করেছেন এবং সেই সব লোকেদের যারা ইনফেক্টেড রাস্তায় ফেলে দেওয়া হয়, উনি তাদেরকে রিহ্যাবিলিটেট করেছেন এবং এটা নিয়ে উনি কাজ করছেন। এখন উনি রুরাল ডেভেলপমেন্ট ব্লাড ব্যাংকের ডিরেক্টর। তো এবং বাচ্চাদের HIV, এটা তো একটা সাংঘাতিক একটা এরিয়া না, বেশিরভাগই আমরা দুটোই সাংঘাতিক এরিয়া। তো আমি আর সময় নষ্ট করব না, আমি একটার পর একটা প্রশ্ন করব, উনি উত্তর দেবেন এবং আপনারা সঙ্গে থাকুন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এটাকে উনি যেটা বলেছেন সমাজ সেবা থেকে, এটাই ওনার প্যাশন টু ডু দিস, কারণ বেশি লোক তো এখানে কাজ করে না। সো ওয়েলকাম, স্বাগতম তানিয়া আমাদের সাথে। ধন্যবাদ ধন্যবাদ, নমস্কার সবাইকে। তো প্রথম প্রশ্ন আমার, তুমি কিছুটা আমি বলেছি কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি কবে থেকে এই সামাজিক যে ডেভেলপমেন্ট, এই সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, এটার প্যাশনটা কি? আবার সে এক প্রশ্ন, পারিবারিক সূত্রে ইনহেরিটেড, যেহেতু তোমার বাবা এতখানি একটা কাজ করেছেন। দেখো অনেকেই পদ্মশ্রী পায়, সেটা তো না, উনি যে কাজটা করেছেন সেটা একেবারে বেসিক গ্রাউন্ড লেভেলে সুন্দরবনে, তখন কেউ করতো না, এখন হয়তো অনেকে করে। তো এটা আমাদের একটু বলো, ব্যাকগ্রাউন্ড শুনে তারপরে তোমার আসল কাজটায় যাব। হ্যাঁ, একদমই তাই। তার কারণ হচ্ছে সেটা হচ্ছে যে সমাজ সেবাটাকে সমাজ সেবা হিসেবে কখনো দেখিনি আর কি। মানে মনে হচ্ছে এটাই স্বাভাবিক। হ্যাঁ, মানে এটাই স্বাভাবিক মনে হয়েছে, কারণ ছোটবেলা থেকেই সমস্ত কাকা, মানে দাদা দিদি যারা ওয়ার্কার ছিলেন বাবাদের, তাদের ঘাড়ে পিঠে করে মিটিং করে বেরিয়েছি তো সুন্দরবনে। তো সেই কারণে কখনোই মনে হয়নি আলাদা করে যে সমাজে। কারণে আমি MSW যখন একটা কোর্স তৈরি হলো, যে মাস্টার অফ সোশ্যাল ওয়েলফেয়ার, তখন আমার খুব অবাক লেগেছিল
যে মানুষের জনসেবা কিভাবে করব সেটাও শেখাতে হবে। তো যাই হোক, তো সেইভাবেই আমার তৈরি। আমি একটা সংশোধন শুধু ছোট্ট করব, সেটা হচ্ছে বর্তমানে আমি কিন্তু ভরুখা ব্লাড ব্যাংকে জড়িত। আচ্ছা আচ্ছা, ঠিক সরি। আছে, ভরুখা ব্লাড ব্যাংকের সঙ্গে জড়িত, ওইটুকুই খালি। হ্যাঁ, বলুন। আচ্ছা, তো আমার এইটার থেকে কোয়েশ্চেনটা আসছে, সেটা হচ্ছে স্পেসিফিক্যালি প্রথম যে কাজটা আমি কেননা আমি ওটা দেখেছি নিজের চোখে, আমি জানতামই না, আমি কলকাতায় বড় হয়েছি, এখন আমি ইউএসএ থাকি, কিন্তু এই যে জনগোষ্ঠী, আমি তার নামটাও বলছি, ওই এনজিওটার রোশনির নাম, এবং আরো করে ভালো করে বুঝিয়ে বলবে তানিয়া, আমি গিয়ে আমি অবাক, অথচ এরা আমার সহনাগরিক, আমি কোনোদিন যাইনি, আর আমি বড় হয়েছি নোয়ালিপুরের, এটা খিদিরপুরে, which is my neighborhood, which shows how fragmented our society is. তো এই রোশনির সঙ্গে একটু কথা বলো রোশনি নিয়ে। রোশনির নামটার উৎপত্তি কি, ভীষণ সুন্দর নামটা, and it bears মানে সিগনিফিকেন্স আছে। তুমি কবে থেকে এটার সঙ্গে যুক্ত, স্পেসিফিক এই জনগোষ্ঠী নিয়ে কাজ করার ইচ্ছে তোমার কেন হলো? 88 মানে আমার ওদেরকে নিয়ে কাজ করার ইচ্ছেটা না অনেক দিনের, মানে প্রায় আমি মাধ্যমিক করলাম রাঙাবেলিয়া থেকে, তারপরে আমি সুন্দরবন থেকে, তারপরে আমি কলকাতায় আসলাম 11-এ। ঠিক আছে, তাহলে মাধ্যমিক পাশ করলাম 86-এ, 87-এ 11-এ আসলাম। তোমার নজরে কখনো পড়েছে কিনা জানি না, তখন কলকাতাতে কাগজ কুড়ানি দেখতে পাওয়া যেত। প্রচুর ডাস্টবিন থেকে কাগজ কুড়িয়ে 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 তারা নিত। তো এরকম মাধ্যমিকের পর এরকম বাড়িতে রয়েছি, ইয়েতে এসছি, তখন আমরা কলকাতায়, আমি কলকাতায় এসছি, তো তখন দেখছি যেরকম কাগজ কুড়ানি, তাদের কোমরে একটা বাচ্চা, কাঁকে একটা বাচ্চা, আর ঘাড়ে একটা থোলা। তো সেটা সেই ঝোলাটার মধ্যে যাবতীয় কিছু, তো দেখলাম আলাপ করে এরা সবাই মুসলমান। ঠিক আছে, বেশিরভাগ হচ্ছে মুসলিম। তখন আমি বললাম যে দেখো, আমি তো 3 মাস আছি বাড়িতে, তো তোমরা একটা কাজ করো, বাচ্চাগুলোকে আমার কাছে দিয়ে যাও, দিয়ে গোটা দিন তোমরা কাজ করে যাওয়ার সময় বাচ্চাগুলোকে নিয়ে যাবে। তো খুব হাস্যকর ব্যাপার, মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা ফ্ল্যাটে, ছোট্ট ফ্ল্যাটে আমরা থাকতাম। ফ্ল্যাটের সবাই মিলে মায়ের কাছে ভীষণ আপত্তি জানিয়েছিল যে এরকম সমস্ত কাগজ কুড়ানিদের বাচ্চাদেরকে নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকিয়ে আপনার মেয়ে এরকম ওদেরকে পড়াশোনা শেখাচ্ছে, করছে, সে করছে। তো আমার মা ভীষণ অবাক হয়ে বলেছিলেন, হ্যাঁ নিশ্চয়ই, ও তো এখন সময় আছে হাতে, তার জন্য এটা করছে, আবার যখন কলেজ শুরু হয়ে যাবে বা স্কুল শুরু হয়ে যাবে তখন তো করতে পারবে না। এবারে এদের মধ্যে থেকেই একজন ছিল, আমাদের কি প্রেজুডিস আছে মানে সহ নাগরিকদের প্রতি। হ্যাঁ, মানে সিঁড়ি দিয়ে উঠেছে, ওখানে বসছে, অথচ বসছে কিন্তু আমার ঘরে, বসছে তারা আমার ঘর। এবারে যথারীতি সেই সব করে টরে তারপর যখন আমি তাদের সঙ্গে কথাবার্তা বললাম যে তোমরা থাকোটা কোথায়, তখন বললো বেলগাছি 1 নম্বর বস্তি। এবার বেলগাছি 1 নম্বর বস্তিটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জায়গা, যেখানে টালা থেকে এই ব্রিজটা শুরু হয়েছে। ডান দিকে রয়েছে একটা ভীষণ সুন্দর জৈনদের একটা মন্দির, ঠিক আছে। এবার বাঁ দিকের যে বস্তিটা ঢুকেছে, সেই বস্তিটাতে আমি একদিনকে বলে আমাকে নিয়ে চলো তো তোমাদের ইয়েতে গিয়ে, আমি তখন ওদের দেখে টেখে আমি ভাবলাম যে মানুষের তাহলে এইটুকু দরকার জীবন চালাতে। আচ্ছা, একটা কোয়েশ্চেন, এরা কি সবাই সিঙ্গল মাদার? তুমি বললে বাচ্চা কাকে নিয়ে কাগজে, সিঙ্গল মাদার বেশিরভাগ। এবং ঘটনাটা হচ্ছে যখন আমি বেলগাছিয়া বস্তিতে গেলাম, তখন আমার কাছে না অবাক লাগলো যে কি দরকার এত কিছু, শুধু একটা খাট আর দেয়ালের ওই পেরেক পেতে পুঁতে পুঁতে সমস্ত বাসনগুলো ওয়াল হ্যাঙ্গিং এর মতো ঝোলানো, আর খাটের তলায় হচ্ছে রান্নাঘর। ঠিক আছে, তো এতেই তো তারা 5খানা 6খানা বাচ্চা নিয়ে থাকছে, তো তাদের তো কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। এই নিয়ে করতে গিয়ে আমার মনে হলো সেটা হচ্ছে আমি কি করতে পারি অল্প সময়ে ওদেরকে, কারণ আমার না আছে টাকা, না আছে পয়সা। আর এই যে লোকে বলে না যে টাকা পয়সা বা গ্রান্ট ছাড়া কাজ করা যায় না, এর মতো মিথ্যে কথার পৃথিবীতে নেই। যেটা দরকার সেটা হচ্ছে নিজের ইচ্ছেটা দরকার, কাজটা করার স্বপ্নটা দরকার। তো আচ্ছা, যথারীতি এই যে বাচ্চারা, এদের প্যাটার্নিটি কি ডিফারেন্ট, মানে একটা বাচ্চার বাবা একদম একদম একদম, আমার এবং মনে হয় এই প্যাটার্নিটি যে ডিফারেন্ট এবং এমনই জিনিস তুমি ভাবতে পারবে না যে নিজের কাকা আমার ছেলের বাবা।
ঠিক আছে? এবারে এখনকার কারণগুলো আমি বুঝতে পারি, ওই ওই অভিজ্ঞতাটা ছিল বলে তার জন্য এখন আমার থ্যালাসেমিয়া বুঝতে কষ্ট হয় না। তো এবার যথারীতি তখন আমি ওখানে গিয়ে যেটা করলাম সেটা হচ্ছে ওদেরকে নামটা সই করানোটা শেখালে। একদম জাস্ট নামটা সই করানো শেখালাম। কত এজ গ্রুপ অফ দিস উইমেন? এটা ধরুন মোটামুটি ভাবে 20, 18, 19 থেকে শুরু করে, 18, 19 অনেক বেশি বলছে, 16, 17 থেকে শুরু করে আপ টু এই 45, 46, তার মধ্যেই তো নাতি নাতনি হয়ে যাচ্ছে। তার মানে 18-19 বছরেই দে ওয়ার রেপড এটসেট্রা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এবং রেপই বলবো। একাধিক একাধিক সম্পর্কে জড়িত, তারা বিভিন্ন ধরনের কাজ করে করে তা করে টরে ওইটা করলাম। করবার পরে তারপর তো পড়াশুনো করতে শুরু করলাম, কিন্তু মাথার মধ্যে ওটা একটা থেকে গেছিল যে So that was the seed, মানে তুমি দেখেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আমাকে ওখান থেকে যেটা হলো, ওখানকার মৌলবীরা ওরা আমাকে ঢুকতে দিল না। ঠিক Of আছে, course. মানে মৌলবীরা তাদের কাছে ধরে নি, হিন্দু দিদি বলে আমাকে, তাদের হিন্দু বাচ্চা বলে আমাকে তাদের কাছে ধরে নিয়ে যান। ধরে নিয়ে কিন্তু যাওয়ার, মুসলিম হলেও কি ঢুকতে পারতে? কারণ তুমি তো আসল জায়গাটায় নাড়া দিয়েছো। না সেটা ওরা ভাবতেই পারে না তো। খারাপ। এক্স্যাক্টলি, আমাকে দেখে প্রথম আমাকে দেখে বললো আপনি এসছেন কেন এখানে, তো আপনার নিশ্চয়ই কোনো ইয়ে আছে, কেন আপনি এসছেন? তো তো তখন আমি বললাম ওদেরকে যে দেখুন আমার মনে হয় প্রত্যেকের অন্তত নাম সইটা করা জানা দরকার, ঠিক আছে, তো তার জন্যই এসছিলাম। তো তখন বললো না আপনি এরকম ভাবে আসবেন না, তার কারণ হচ্ছে যে আমরা চাই না, পরিষ্কার কথাটা আমার এখনো কানে বাজে, আমরা চাই না আপনি আসুন, ঠিক আছে। তো This is very good about মুসলিম মৌলবীজ, ওরা কিন্তু স্ট্রেট কথা বলে। একদম এই আমাদের হিন্দুদের হিন্দু, বা আমাদের এটা ঘুরিয়ে পেঁচিয়ে 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 পেছন একটুখানি দেখিয়ে এটা দেখে ওরা একবার স্ট্রেট, আপনি আসবেন না, না, আমরা চাই না, দ্যাটস আমরা স্ট্রেট। চাই না। এবং এটা তোমাকে করে টোরে, তো তখন আমি আমার মাকে বললাম যে মা কি করবো বলো তো? মা বললো বন্ধ কর, ঠিক আছে, কারণ তুই এখনো Your অতটা বড় safety is হোসনি, important. হ্যাঁ এতটা বড় হোসনি যে চোখে চোখ রেখে ওদের সঙ্গে কথা বলতে পারবি। তো এখন বন্ধুরা মোটামুটি একটা জায়গায় পৌঁছে তারপর কর। আচ্ছা, এবারে যেটা হলো সেটা হচ্ছে যে আমি হিস্ট্রিটা নিয়ে পাশ করলাম। এবার হিস্ট্রি পাশ করবার, ইতিহাস নিয়ে পাশ করার পরে তারপরে আমি রোশনি, আমার ওদেরই আমার একটি মেয়ে ছিল, সে তার মামা বাড়ি ছিল ওখানে, আর তার নিজের মায়ের মা বাবার বাড়ি ছিল ইকবালপুরে। তো যথারীতি ও তখন খিদিরপুরে, তো তখন ও আমাকে বললো যেরকম দিদি চলো আমরা যাই। তো মোটামুটি আমার ফার্স্ট ব্যাচের যে মেয়েরা ছিল যাদেরকে তুমি দেখেছিলে, তো এই ফার্স্ট ব্যাচের মেয়েগুলি ছিল আমার আসল জোর। হ্যাঁ মানে আমার ফার্স্ট ব্যাচের, কারণ আমাদের বয়সের খুব একটা ডিফারেন্স ছিল না আমার সঙ্গে, ঠিক আছে, যে কারণে হচ্ছে যে ফার্স্ট ব্যাচের মেয়েদেরকে নিয়ে আমি যখন ওখানে গেলাম, খিদিরপুরে গেলাম, একটা জিনিস কখনো করিনি, সেটা হচ্ছে কোনো অফিস ঘর কখনো তৈরি করিনি। আচ্ছা, আমি একজনের অফিসে গেছি। ও সেটা সেটাতে না না, সেটা হচ্ছে ওই আনন্দবাবুর অফিসে, ঠিক আছে, সেটা আলাদা ছিল। কিন্তু এইটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা ক্লাব ঘরে বসতাম। আমরা ওই লোকাল ক্লাব ঘরগুলোতে যেখানে যা ওই থলে তৈরি করা, অমুক তৈরি করা, তমুক তৈরি করা, এগুলোকে জানানোর জন্য। আর এমনি মিটিং গুলো আমি বাড়িতে বাড়িতে করতাম। এবারে যখন প্রথমেই যেটা করলাম যে ওই অঞ্চলে আমি একটা জিনিস বুঝেছিলাম, সেটা হচ্ছে যে এই মেয়েগুলিকে কিছু করতে গেলে আমার মূল উদ্দেশ্য সবসময়ই থাকে, এখনো আজ পর্যন্ত আছে, যে মেয়েদের আহ আয় করাটা তো বটেই, মেয়েদের আয় করাটা তো বটেই, কিন্তু কিন্তু খরচ করাতে, তার বাড়ির কোনো খরচ, কোনো না সমস্ত খরচেই তার একটা বক্তব্য থাকবে, ঠিক আছে। কারণ আরেকটু বলি, কারণ প্রচুর মধ্যবিত্ত পরিবারেও মেয়েরা আর্ন করে, মেয়েরা আয় করে, ঠিক আছে, কিন্তু সেটা যখন খরচ করার হয় সিদ্ধান্তটা কিন্তু বাড়ির পুরুষ নেয়, যে সেটাকে খরচ করা হবে কি করে। যাই হোক, ক্লাসিক ইন ফেমিনিস্ট ইকোনমিক্স। ঠিক আছে, তো যথারীতি আমি তখন
ওদের সঙ্গে গেলাম। প্রশ্ন করো তুমি তারপরে, যে এই যে প্যাটার্নিটি অফ দ্য ফাদার্স, সে মাল্টিপল হোক, তারা কোন রকম ইকোনমিক রেসপন্সিবিলিটি অফ দ্য চাইল্ড নেবে না? না, নেবে না, আচ্ছা। নেবে না। আমার মনে নেবে, হয়েছিল, তাও জিজ্ঞেস হ্যাঁ করলাম। হ্যাঁ, কারণ ঘটনাটা হচ্ছে নেবে না এই কারণে, কারণ এই সমস্ত ফাদাররা যারা বিশেষত খিদিরপুর অঞ্চলের, ইকবালপুর অঞ্চলে আমার যা অভিজ্ঞতা, যখন কাজ করেছিলাম, একদম ভেতরে ঢুকে ঢুকে কাজ করেছিলাম, তখন এরা সবাই মধ্যপ্রাচ্যে খাটতে চলে যেত। ঠিক আছে, এবার মধ্যপ্রাচ্যে খাটতে চলে গিয়ে সেখানে তারা হয়তো অনেক বিবাহ করত, অনেকগুলো বিয়ে করত, অনেকগুলো কিছু করত। এবার প্রথম দিকে করতে কি টাকা পাঠাতো, পরের দিকে টাকা পাঠানোটা বন্ধ করে নিত। এই যে টাকা পাঠানো বন্ধ করে দিল, মহিলা যে আর একটা বিয়ে করছে, সেটা কিন্তু শুধুমাত্র এই নয় যে সে কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখেছি, যেটা সেটা হচ্ছে যে সে সংসারটা চালাবে কোত্থেকে, রাইট, বাড়ি ভাড়াটা দেবে কোত্থেকে। আর যত এই খিদিরপুর থেকে আশপাশে যত হাই রাইজ বিল্ডিং গুলো রয়েছে, সেই বিল্ডিং গুলোতে কিন্তু, যেগুলোতে যেমন ধরো আমি বলছি যে যেখানটাতে তোমার ওই স্কুলটা রয়েছে, সেন্ট 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 থমাস না স্কুলটা, সেন্ট টেরিজা আছে, সেন্ট টমাস, সেন্ট সেন্ট থমাস, এবং সেই যে সেন্ট টমাস, স্কুলের অপোজিটে যে মন্দির আছে, সেখানে যত বড় বড় হাই রাইজ আছে, সেখানে কিন্তু এদেরকে কাজে নেবে না। বিকজ অফ দ্য রিলিজিয়াস। একদম, একদম, আচ্ছা, মুসলিম বলে কাজে কাজে এরা নেবে না। সব দিক থেকে আউট, ওদিকেও একদম, আউট, এদিকেও আউট। একদম। এবার তারপর যখন আমি তাদেরকে বললাম যে এরকম কিন্তু অদ্ভুত ভাবে আহ প্রতিটি মেয়ে, প্রতিটি বিশ্বের প্রতিটি মেয়ে, তারা একটা না একটা কিছু গুণ ভগবান তাদের মধ্যে দিয়ে পাঠান, মেয়ে নয়, মনুষ্য জাতিকে একটা এক্স্যাক্টলি। না একটা কিছু গুণ তার মধ্যে থাকে। এবার সেটা আমরা খুব মানে খুব যে আমরা সেটা বুঝতে পারি না যে কাকে কোন গুণটা দিয়েছে। তো যাই হোক, তো এবার এই মেয়েগুলোকে নিয়ে আমি যেটা একটা সার্ভে করলাম, সার্ভে করবার পরে দেখলাম যেটা, যে এরা, একটু থামাচ্ছি, এটা এত ফ্যান্টাস্টিক। তুমি কি ভাষায় কথা বলতে, এরা কি ভাষা ইউজ করে? আমি হাত পা নাড়তাম। বিকজ দে আর মোস্টলি উর্দু স্পিকিং। বেশিরভাগ হচ্ছে বিহার, বেশিরভাগ হচ্ছে বিহার, অল্প কিছু হচ্ছে লখনৌ, ঠিক আছে, আর আর কিছু হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশি থেকে ওই ধর্মান্তরিত। ধর্মান্তরিত, ইয়েস। আমি আমি সেটা পরে আসছি, হ্যাঁ, কন্টিনিউ প্লিজ। তো তারপরে আমি একটা সার্ভে করলাম। সার্ভে করার পর খুব ছোট্ট করে, একদম স্যাম্পল সাইজ অত্যন্ত ছোট রেখে একটা সার্ভের কাজ করলাম, করে আমি দেখলাম, যেটা বোঝবার চেষ্টা করছিলাম, যেটা সেটা হচ্ছে যে পড়াশোনাটা কোথায় হয়। দেখলাম যেটা, সেটা হচ্ছে ছেলেরা তো যায় যেটা, সেটা হচ্ছে মুসলিমদের যে মাদ্রাসা আছে সেখানে। এবার মাদ্রাসাতে তো বিজ্ঞান আর অঙ্ক পড়ানো হয় না, ঠিক আছে, এবার স্বাভাবিকভাবেই হচ্ছে ছেলেরা সেখানে যায়। আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, মেয়েদেরও কিন্তু ওই অঞ্চলে কিছু কিছু ওই প্রাইভেট টিউটার টাইপের আছেন, যারা এমনিতে পড়ান, নাম টাম গুলো পড়ান, ইতিহাস পড়ান, ইয়ে পড়ান। আর যেটা আছে সেটা হচ্ছে যে এদের কিন্তু স্কুলিং এর ক্ষেত্রে ওই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকেই ধরে নেওয়া হয়। তো তখন আমি এদের আর যারা, কোনো অপশন এরা ভাবে না, দ্যাটস না দি অনলি। না, দ্যাটস দি অনলি। এবং তখন আমি যেটা বললাম সেটা হচ্ছে যে দেখলাম যে ওখানকার চারটে লোকাল, চারটে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা পরিচালিত বোর্ডের চারটে স্কুল আমি বেছে নিলাম। বেছে নিয়ে তাদের যে হেডমিস্ট্রেসরা আছে তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করলাম। যোগাযোগ করে বললাম যে দেখুন, এরকম আমার কিছু এরকম মেয়ে রয়েছে, তো আমি তাদেরকে ভর্তি করতে চাই, এবং এই ভর্তিটা কিন্তু প্রত্যেক বছরই হতে হতে যাবে। টোটাল মেয়ের সংখ্যা হবে 15, এবং তারা কিন্তু এটা হয়ে যাবে, এবং সেটা ওদের বাড়ি থেকে কাছে যা যেখানে স্কুল হবে সেখানে ভর্তি হবে। কিন্তু এদের আপনারা কি এটা এটা ওদেরকে নেবেন, এবং পয়সার খরচের দিক থেকে একটুখানি ঠিক করতে পারেন? তখন ওনারা বললেন যেটা, ততদিনে আমি জানতাম যে সরকারি স্কুলে পয়সা লাগে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সরকারি স্কুলে পড়তে গেলে পয়সা লাগে না, লাগে কিছু বইয়ের খরচপাতি নিয়ে। এবারে এই যে মায়েদেরকে মেনলি আমি, এই মায়েদেরকে যারা বাইরে কাজ করতেন, ইয়ে করাতেন, কাগজ কুড়াতেন, জরির কাজ করতেন, ঠিক আছে,
এই মায়েদেরকে আমি কনভিন্স করলাম তোমাদের বাচ্চাগুলোকে দাও, আমরা এরকম স্কুলে ভর্তি করাবো। এবং মেয়েদেরকে যখন আমি স্কুলে ভর্তি করালাম, তার আগে একটা আমি জিনিস করেছিলাম, ওই অঞ্চলের যে মেইন মসজিদটা আছে তার মৌলবীর সঙ্গে আমি গিয়ে দেখা করেছিলাম প্রথমেই। তুমি এবং দেখা করার মানে এইরকম পোশাকে মাথাটা মানে হ্যাঁ, এবং আমি একটা জিনিস করতাম, সেটা হচ্ছে ওখানে যখন আমি যেতাম, যে কারণে আমার নাম ওখানে হিন্দু দিদি হয়ে গেছিল, সেটা হচ্ছে আমার চুলটা তখন বড় ছিল তো, আর আমি শাড়ি পরতাম, আর এত বড় একখানা গোল টিপ পরতাম, লাল টিপ, ঠিক আছে, আর টকটকে সিঁদুর। তো সেটা পরে তো গিয়ে বললাম, হ্যাঁ, তো করে টরে আমি বললাম যে এরকম আমি কিন্তু এটা চাই। তো তখন আমাকে বললো তোমার লাভ কি? তো তখন আমি বললাম যেটা না, আমি কোনো কাউন্সিলর ইয়েতেও খাটতে, মানে ভোটে দাঁড়াতে আসবো না বা অন্য কিছু না, কিন্তু আমার মনে হচ্ছে একটা মানুষ হিসেবে, একটা মেয়ে হিসেবে আমি যে জিনিসগুলো পেয়েছি কেন ওরা পাবে না। তো দ্যাটস ওয়াই আমি এর জন্য এসেছি। তো আমার তো ক্ষমতা খুব বেশি না, 15টা মেয়ের সংস্থান আমি করতে পারি। তখন উনি বললেন ওকে ঠিক আছে, কিন্তু ওরা কিন্তু বোরখা পরে যাবে, ঠিক আছে। এবারে ওই স্কুলগুলোতে কিন্তু একটু উচ্চবিত্তের যে মুসলিমরা আছে তাদের মেয়েরা এর মধ্যেই আসতো। এবার উচ্চবিত্তের যে যারা আসতো তারা বোরখাটা পরে এসে ঘরের মধ্যে, মানে স্কুলে ঢুকে বোরখাটা খুলে রাখতো, ঠিক আছে। এবারে উর্দু স্পিকিং, এই না, দে আর নট উর্দু স্পিকিং, না দে আর নট উর্দু স্পিকিং, তারা বেঙ্গলি। এই যে যারা ধর্মান্তরিত, এটা হচ্ছে তারা। এবারে ঠিক আছে, এরা হচ্ছে তারা। এবারে যাদের একটা শিকড় অন্তত এখানে আছে। তো করার পর তারপরে আমি তখন বললাম যে এরকম, আবার হেডমিস্ট্রেসের কাছে গেলাম, গিয়ে বললাম এ তো কেলেঙ্কারি ঘটনা, ওদেরকে কিন্তু ওরা বোরখা পরে আসবে বলে না, তাতে আমাদের কোনো কিছু যাবে আসবে না, বাচ্চাদের কষ্ট হয় তো ঠিক আছে, নো প্রবলেম। বললাম একটা জিনিস আপনাদেরকে বলছি দয়া করে, সেটা হচ্ছে আমাকে এই আশ্বাসটুকু দিন যেন ওই ধর্ম নিয়ে যেন কোনো কিছু না হয়, তাহলে কিন্তু আমার কাজটা একেবারে ইয়ে হয়ে যাবে। ধর্ম নিয়ে যেন এইটুকু খালি আপনারা নজর রাখুন। আর আমার মেয়েগুলোকে বললাম যে তোদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এদের যাতে কেউ জীবনে কোনোদিন বলতে না পারে যে মুসলমান, যেটা আমাদের হিন্দুদের মধ্যে বলার কথা যেগুলো রয়েছে, অতএব এই সমস্ত নিয়ে যেন কোনো কথাবার্তা কোনো কিছু না হয়। আচ্ছা, এবারে আমার প্রথম ব্যাচটা কাজ করতে 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 এবার মায়েদের সঙ্গে কাজ, তারপরে আমার যেটা মনে হলো না শুধু পড়াশোনাটা হচ্ছে না, এদেরকে একটুখানি গান বাজনা শেখাবো, ঠিক আছে। So you are doing empowerment in all the multiple ways. হ্যাঁ, মানে একেবারে। এবং আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা একটা নাটক ওদেরকে দিয়ে করালাম এবং নাচ করালাম। এবং আমাকে নাটক এবং নাচটা করানোর সময় আমাকে বললো, মৌলভী সাহেব বললেন যে এরকম তুমি আবার নাটক নাচের দরকার কি আছে, তুমি কোথায় কোথায় করাবে? তো তখন আমি বললাম ওই ওই যে ইয়েটা রয়েছে, কি বলে তোমার ক্লাবটা রয়েছে, সেই ক্লাবটা করাবো, জানলা দরজা সব বন্ধ থাকবে, জানলা দরজা সব বন্ধ থাকবে, শুধু আমি থাকবো, আর ওই যিনি শেখাবেন, আমি তো আর নাচ জানি না বা গানও জানি না, সেই মাস্টার মশাই থাকবেন। তিনি বুড়ো মানুষ, তিনি কোনো না, একদম বুড়ো মানুষ থাকবেন। যাই হোক করে টোরে ওখানে প্র্যাকটিস ট্যাকটিস করিয়ে কিছুদিন ক্লাবে আবার তারা বললো না হবে না, এই সব করে টোরে যাই হোক করে আমরা চিড়িয়াখানার উল্টো দিকে একটা হল ছিল, সেই হলটা আমরা বুক করলাম। হলটা হ্যাঁ, চিড়িয়াখানার উল্টো দিকে, তো উল্টো দিকে একটা হল আছে, সেইটাকে আমি বুক করলাম। বুক করে সেখানে আমি একটা ফাংশন করলাম, ওদের নাটক, ওদের জীবন নিয়ে নাটক, ঠিক আছে। এবং নাটকটা লিখেছিল ওরা পাঁচটা মেয়ে মিলে, ঠিক আছে। এবং সেটাকে দাঁড় করানো হলো, দাঁড় করানোর পর আচ্ছা, লিখেছিল কি সে উর্দুতে? ওরা উর্দুতে, এবং এটাতে ছিল যেটা, সেটা হচ্ছে যে যা ভাষা সে সেই ভাষায় বলবে, ঠিক আছে। ভাষাটা যেন কোনো অন্তরায় না হয়, কোনো এর মধ্যে কোনো না হয়। এটা যখন কাজটা শুরু করলাম তার 2-3 বছরের মধ্যে এই জিনিসটা করে ফেলেছিলাম।
এবং তারপরে আমি আর এক মানে এরপরে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই মেয়েগুলো তো ততক্ষণে আমার কেউ বিয়ে করে ফেলেছে, কেউ বিকম করে ফেলেছে, এরকম ধরনের। আর কেউ কেউ হয়েছে যাদের যাদের যারা বিয়ে করেছে, বিকম করেছে, কেউ মাস্টার্স করেছে, এমএসডব্লিউ করেছে। আর কিছু মেয়ে তারা আমি দেখতে পেলাম তারা হচ্ছে তারা মাঝখানে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। শুরু করলাম 15 জনকে দিয়ে, দেখা গেল ড্রপ আউট হয়ে গেছে 5 জন 6 জন এরকম। এটা এবার কি কিছু সোশ্যাল প্রেশার পেছনে ছিল? কেউ এটা তো বলছিল যে সোশ্যাল প্রেশার আমি প্রথমে ভেবেছিলাম, কিন্তু তারপরে আমি যখন দেখলাম সেটা হচ্ছে যে আহ, মায়েরা ওদেরকে দিয়ে ব্যবসা করায়, মানে সংসারটা চালাতে পারে না। রাইট, এবং এই যে মেয়েগুলি আছে অসাধারণ সুন্দরী, অসাধারণ সুন্দরী তারা। এবং কলকাতা শহরে তখন কিন্তু এই বিষয়টা ঢুকে গেছে যে কিশোর কিশোরী বা এই অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে সময় কাটানো, তখন কিন্তু স্মার্টফোনটা এসে গেছে। ঠিক আছে? এবং ওই যখন হোস্টেস হোস্টেস সিনড্রোম। একদম একদম। এবং তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে মনে হলো এদের পয়সার দরকার। আমার মেয়েগুলো যে কারণে যাচ্ছে আমাকে পরিষ্কার আমাকে এটা বলছে যে এরকম দিদি, মানে আহ, হ্যাঁ দিদি আমার মা আমি আমি যদি মায়ের হাতে টাকা না তুলে দিতে পারি রাত্রে চালটা আনতে পারবো না, খাওয়া হবে না। কারণ মায়ের টিবি মাকে হাসপাতালে ভর্তি আছে, তাহলে সংসারটা চলবে কি করে? তা এবারে প্রশ্ন হচ্ছে ওদের তো ভাইগুলো রয়েছে, ভাইগুলোও কিন্তু সেটা হচ্ছে কোনো এক লোককে ধরে ব্যবসা এই দালালকে ধরে তারাও কিন্তু বাইরে চলে গেছে খাটতে। এবারে যেটা হলো আমি তখন সেই মেয়েগুলোকে দিয়ে যেটা করলাম সেটা হচ্ছে সেই মেয়েগুলোকে দিয়ে আমি দেখলাম যে তারা কি করতে পারে। করতে পারার মধ্যে হচ্ছে ওদের হাতের যে বিরিয়ানি, তার স্বাদ আহা কি বলবো, মানে ওই বিরিয়ানির স্বাদ অসম্ভব ধরনের ভালো। সেকেন্ড হচ্ছে কিছু কিছু হাতের কাজ রাইট, দেখলাম। এবার করে টোরে আমি বুঝলাম যে আমার ওই শৈলকলা দিয়ে এখানে কিন্তু পেট ভরবে না। কারণ কলকাতা শহরে এই হাতের কাজের কোনো লোকাল দাম নেই। মানে তুমি একটা সাংঘাতিক আঁকলে টাকলে নিয়ে গিয়ে বেচতে গিয়ে যখন বসলে, তখন যখন তারা কিনতে আসলো বললো যে এটার দাম কত, তুমি বললে 350 টাকা, কারণ আমার আঁকতে লেগেছে 3 ঘন্টা। তখন বললে কি বলেন কি 350 টাকা, এটা দিয়ে একটা মাটির জিনিস তার উপর একটা শুধুমাত্র রেখে দিয়েছেন তো 350 টাকা। তো এবারে আমি যেটা করলাম ওই অঞ্চলের যত বাজারের যত কাগজের ঠোঙা সেই ঠোঙাগুলো এদেরকে দিয়ে করাতে শুরু করলাম। আর এই ফেজটা আমি দেখেছি, ইউর হাউ ঠিক ইউর আছে? টিচিং দেম। এবং এই কাগজের ঠোঙা বিক্রি করে কিন্তু রিয়েলি, এবং এই যে দোকানগুলো সেই দোকানগুলো আমাকে কথা দিয়েছিল হ্যাঁ দিদি তুমি করো, আমরা আমার তোমাদের কাছ থেকেই নেবো ঠোঙা। একটা and it's হচ্ছে needed widely, এটা তো ওয়াইডলি দরকার হ্যাঁ এই দরকার, এই হিসেবে করে তাদের তো হাতের টাকাটা জোগাড় করে দেওয়া হলো। এবার যেটা সেটা হচ্ছে যে আস্তে আস্তে আমার মেয়ের সংখ্যা বাড়তে শুরু করছে। রাইট, কারণ সংখ্যায় রোশনি গার্লস তখন পুরো একটা টিম আর কি, মানে আমি তো তাই দেখেছি পুরো ভর্তি। রোশনি গার্লস তখন একটা পুরো টিম, পুরো যাবতীয় কিছু। তখন আমরা একটা প্ল্যান করলাম সেটা হচ্ছে যে আমরা আহ এই যে গাড়ির মধ্যে খাবার দিয়ে একটা রেস্টুরেন্ট বানাবো, সেটা প্রত্যেকটা মলের সামনে সামনে গিয়ে দাঁড়াবে, মেয়েরাই খাবার তৈরি করবে, মেয়েরাই বিক্রি করবে। ঠিক আছে? কাবাব, বিরিয়ানি, এই সমস্ত জিনিস। এবার তারপরে আমার মেয়েগুলো বললো যে দিদি আমরা যদি গভর্নমেন্টকে, ততদিনে কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে রাজ্যে, মানে সিপিএম এর বদলে আমাদের বর্তমান শাসক দল এসছে। তো দিদি আমরা যদি ইয়ে করি কি বলে সরকার থেকে আমাদেরকে ডেকে পাঠিয়েছে, কারণ আমি খুব একটা সামনে থাকতাম না। ঠিক আছে? সামনে আমার প্রথম দিকের মেয়েরা থাকতো, প্রথম সারির যে মেয়েরা, এবং প্রথম দ্বিতীয় সারির মেয়েরা, এবং আমরা ওরকম একটা
কিন্তু ইয়ে করতে পারলাম, গাড়ি করতে পারলাম, গভর্নমেন্টই আমাদেরকে সাহায্য করে। এরপর শুরু হলো অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে লোকে চাকরি পায় না, আমার রোশনি মেয়েদেরকে চাকরি দৌড়াতে শুরু করলো ওদের পেছনে। কারণ এমএসডব্লিউ তোরা পাচ্ছে না, চার্টার অ্যাকাউন্টেন্ট পাচ্ছে না, ঠিক আছে, এবার চাকরি ওদের পেছনে দৌড়াতে শুরু করলো। এবার আমি তখন একটা জিনিস যেটা করেছিলাম, হ্যাঁ আমি ওটা করেছিলাম, কারণ ওদেরকে বলেছিলাম যে তুমি যখন স্বপ্ন দেখতে পাচ্ছ তোমার দরকার স্বপ্ন দেখাতে শেখানো। তার জন্য যারা যারা তোমরা চাকরি পাচ্ছ তোমাদেরই অ্যাকাউন্ট হবে, তোমাদেরই যাবতীয় কিছু হবে, কিন্তু মাসে একটা টাকা, 50 টাকা প্রত্যেকে সেই অ্যাকাউন্টটাতে জমা দাও তোমরা, যাতে আবার নতুন মেয়েদেরকে তোলা যায়, ঠিক আছে। এবং তারপরে আমি দেখলাম যে এই যে রোশনি গার্লসের আমার মেইন যে খরচটা সেটা তো হতো টিচারের পেছনে, ঠিক আছে। যে মুহূর্তে আমি দেখলাম যে আমার নিজের মেয়েরাই টিচিং করতে পারছে, ঠিক আছে, কেউ মাস্টার্স করেছে, কেউ এমএসসি করেছে, কেউ ইয়ে করেছে, তখন আমি স্বাভাবিকভাবেই আমার ওই টাকাটার আর দরকার পড়লো না, ওরা সেই কাজটা করতে শুরু করলো, কিন্তু বিনা পয়সায় নয়, বিনা পয়সায় নয়, কারণ প্রত্যেকটা শ্রমেরই একটা তার বিনিময় মূল্য আছে, বিনা পয়সায় নেয়। অর্থাৎ ওই মায়েদেরকেই বললাম এই যে তোমরা এবার রোজগারটা করছো, এই রোজগার থেকে তোমাদেরকে কিন্তু করতে হবে। এরপর করতে করতে আমি কাগজের ঠোঙা থেকে চটে চলে গেলাম, চটের ব্যাগ। এটা আমি দেখিনি। ঠিক আছে, এই চটের ব্যাগ নিয়ে আমি দিল্লিতে প্রগতি ময়দানে পরপর 5 বছর আমি বিভিন্ন ধরনের ইয়েতে প্রদর্শনীতে অ্যাটেন্ড করি। প্রথম বছর আমি গেছিলাম, পরের বছর থেকে ওরাই যেতে শুরু। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে যেহেতু সবাই বিভিন্ন কাজে আটকে যাচ্ছে, বিভিন্ন ভাবে ইয়ে হচ্ছে, এবং প্রচুর টাকা তখন এই আমাদের সরকার তারা এই যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের জন্য খরচ করতে শুরু করলেন। এবং তাতে এবং আস্তে আস্তে যেটা হলো সেটা হচ্ছে যে ওই যে ফাঁকা জায়গাটা ছিল সেই ফাঁকা জায়গাটা হারিয়ে গিয়ে যেটা হলো কে কতটা রাজনীতি করতে পারবে জিনিসটা নিয়ে, So it turned in a different way. একদম অন্যদিকে মোড় ঘুরে গেল, যে মোড় সোজা করার ক্ষমতা আমার নেই। রাইট, এন্ড তুমি তো সোশ্যাল ওয়ার্কার, কিন্তু ফ্যান্টাস্টিক জব। এখানে আমি একটা প্রশ্ন করছি, এটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট, মানে খুবই কষ্টের জায়গা। এই যে নারীবাদ যেটা হচ্ছে, উইচ ইজ গন হেওয়ার, আমার অনেকগুলো প্রবলেম আছে নারীবাদের সঙ্গে এখন, বিকজ আমি চিরকালই মুভমেন্টে ছিলাম। এরা এত বিচ্ছিন্ন কেন এই এই জনগোষ্ঠী থেকে, এত এদিকে বড় বড় লেকচার আমিও করেছি, আই এম অলসো পার্ট অফ দ্যাট, আমি অন্যকে জাজ করছি না। এত আমি তোমার সঙ্গে না দেখা হলে এদের কথা জানতাম না, অথচ থাকতাম কিন্তু কাছে। এরকম বিচ্ছিন্ন কেন? আসলে আমার যেটা মনে হয়েছে, আমার নিজের যেটা মনে হয়েছে, আসলে কিছু করতে গেলে না কিছু ভুলতে হয় প্রথমে। রাইট, আই হ্যাভ টু ফরগেট সাম অফ মাই প্রিভিলেজেস। হ্যাঁ, সেটা আমাকে আগে ভুলতে হবে, তারপরে আমি গিয়ে ওদের ওই চাটাইটাতে বসতে পারবো। আমি যদি চাটাইটাতে বসার আগে ভাবি ঘরটার মধ্যে কি প্রচন্ড গন্ধ, এবং ওদেরকে বলবার চেষ্টা করি যে সেটাকে ঠিক করতে হবে, বা প্রথমেই যদি বলি যে তুমি কেন তোমার স্বামী তোমাকে তালাক না, এবং স্বামী তোমাকে তালাক দেবে না, দেবে মানে তালাক দিচ্ছে না কেন, তুমি কেন তালাক দেবে না, আমি যদি প্রথমেই ওই ধরনের ইস্যুকে নিয়ে আসি, দ্যাটস আ ভেরি প্রিভিলেজড পজিশন। এই হোয়াইট উমেনরা এটা করেছে, এখানে ব্ল্যাক এদের তোমরা কেন জাজমেন্টাল প্রিভিলেজ, ওরম করে তো হয় না, হবে না, হবে না। এবং ঘটনাটা হচ্ছে তোমার হাতে নাই ভুবনের ভার, তুমি যখন করতে যাও জাস্ট ওপেন সাম অ্যাভিনিউজ, তুমি হ্যাঁ কিছু আলো, তোমার আলোর দিশাটা খুলে দাও, খুলে দেওয়ার পর সেটা তার ডিসিশন, তাকে আমি তো বারবারই বলছি যে হ্যাঁ তোমার স্বাধীনতা প্রয়োজন, তোমার নিঃসন্দেহে তুমি ইনকাম করবে, কিন্তু ঘটনাটা হচ্ছে তুমি সেটাকে ব্যয় করবারও তোমার কিন্তু নিজের ইয়েটা থাকে। ইউ হ্যাভ টু, দ্যাট ইজ এম্পাওয়ারমেন্ট, শুধু সেটা রোজগার এম্পাওয়ারমেন্ট, শুধু রোজগার করা না।
ইটস এক্সেলেন্ট। আসলে আমি এই জিনিসটা তুমি ছাড়া আমি ঠিক এতখানি ডেপথ আর পুরোটা আজকে হবেও না, বিকজ তাহলে আমাদের সারাদিন এটাই করতে একদম একদম সাড়ে আর তোমাকে আবার ডাকবো কারণ আর একটু ডেপথে শুনতে চাই। আর দুটো প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন এই রোশনিরই, আচ্ছা এই যে মেয়েরা যাদের তুমি স্পেশালি দুজনে কথা বলে, একজন ধর্মান্তরিত, তারা কারা? আর এই যে যারা উর্দু স্পিকিং, তারা কি সামহাও ওই যে 71-এ যখন অনেকে চলে এসেছিল নন বেঙ্গলি স্পিকিংরা বাংলাদেশে তখন থাকতে দেবে না, তারা রেফিউজি হয়ে চলে এসেছিল, এরা কি তাদেরই পার্ট? না, এরা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সময়ে, মানে 71 না ইন্ডিয়ার স্বাধীনতা সংগ্রাম, আমি হ্যাঁ ইন্ডিয়ার স্বাধীনতার সময়, সেই সময় ওই যে কিছু মুসলিম কোন কোন রাজ্যগুলো মুসলিম ইয়েতে যাবে তাদের যে একটা ভোট নেওয়া হয়েছিল, ঠিক আছে, সেখানে দেখা গিয়েছিল যেটা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে লোক সেই সময় কলকাতায় চলে আসলো, তাদেরকে পাকিস্তানে পাঠানো হয়ে যায়, পাঠাতে পারে এই ভয়ে, ঠিক আছে। এবার কেন কলকাতায় আসে? কলকাতায় আসে এই কারণে কাজের স্কোপটা কলকাতায় তখন রাজধানী হতে বেশি ছিল, তখন তো মানে ফাইন্যান্সিয়াল ক্যাপিটালই ছিল, ঠিক আছে। অতএব সেক্ষেত্রে সেই কারণে কলকাতায় তখন চলে আসে। এই যে তারা হচ্ছে উর্দু স্পিকিং, ঠিক আছে। এবারে হিন্দি উর্দু মিক্সড একটা দল আছে, তারা হচ্ছে বিহার থেকে এসছে। আর তারা কি ইস্ট পাকিস্তান থেকে রেফিউজি হয়ে আসেনি? ইস্ট পাকিস্তান থেকে রেফিউজি যারা হয়ে এসছে তারা ধর্মান্তরিত হয়ে এসছে। ও আচ্ছা 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 আচ্ছা। যখন ওখান থেকে তারা ফিরেছে তখন সে ধর্ষিত হয়ে আমাদের দেশে ঢুকেছে এবং ধর্মান্তরিত হয়ে এসছে। সেই মেয়েরার বিয়ে হয়নি, এবং এখানে এসে যখন বিয়ে হলো তখন মুসলিমের সঙ্গে, খুব বয়স্ক মুসলিম, তার সঙ্গে তার বিয়ে হলো। এবং একেবারে আমার তো মনে হয় যেটা, যেমন আমার ঠাকুর দাদারও সম্পত্তির ওইটা হয়েছিল, আমাদের সম্পত্তি, হ্যাঁ। এবং আমার তো মনে হলো যেটা, সেটা হচ্ছে যে আমরা ক্রিমটা খেয়েছি, আর ওই যে মানুষগুলোকে আমরা উঠতে দিচ্ছি না কোনো ধর্ষিতা, ঠিক আছে। এবং দুটো জিনিস, এবং অদ্ভুত ভাবে তারা এখনো পর্যন্ত, আমি এটাও দেখেছি তখন যে তারা কিন্তু হাতে শাখা পলা পরে, এটা একটা অদ্ভুত ব্যাপার আমার লেগেছে। এটা নিয়ে তো আমি পড়াশোনা করি, ইটস নট দ্যাট ইজি। জোরাস্ট্রিয়ানরা জোর করে ধর্মান্তরিত হলো ইন পার্সিয়া, তারা তো এখনো পুরনো ফায়ার ওয়ার্শিপ এক্স্যাক্টলি। এবং এই যে পুজোগুলো হয় না, এবং পুজোগুলোতে, ঠিক আছে, এবং এগুলোতে ঘরে একটা ক্যালেন্ডার হলেও সেটা টাঙানো কিন্তু, এবং সেখানে কিন্তু আলো দেওয়া হয়, ঠিক আছে। এবং এই যে জিনিসগুলো, এটা এবং এগুলোর আবার যেটা হয় সেটা হচ্ছে, আমাদের কলকাতায় যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই ধরনের বস্তি না আবার একসঙ্গে থাকে। তুমি বিহারি যে মুসলিমরা রয়েছে, বিহারি মুসলিমের মধ্যে এখানে তুমি পাবে না। এদের মধ্যে আবার কারা ভালো মুসলিম এবং উঁচু দরের মুসলিম, আমাদের হিন্দুদের মতো ব্যাপার স্যাপার আছে মানুষের। মানে দিস ওয়াজ সো ফ্যান্টাস্টিক। আবার তোমাকে আসতে হবে, কারণ এই লাস্ট পার্টটা নিয়ে আরো আমাদের সময় আজকে নেই। আমি এবারে একটা অন্য কথায় যাব, তোমার এখনকার কাজটা, বিকজ দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। একটু ছোট করে বলো। খুব ছোট করে বলছি। সেটা হচ্ছে যে যখন আমি 2013 সালে আমি আমেরিকা গেছিলাম, সেটা হচ্ছে ঠিক এই কাজটার ইয়েতেই, ঠিক আছে। তো এটার জন্যই 4-5টা জায়গায় স্টেটে আমাকে নিয়ে গিয়েছিল। ফিরে আসার পর তখন হ্যাঁ, এবং তখন ফিরে আসার পর তখন আমাকে ব্লাড ব্যাংকের ডিরেক্টর হতে হলো। এবং হতে হলো মানে বলছে একেবারে ভীষণ অনিচ্ছায় আমাকে তুলে নিয়ে এসে বসিয়ে দেওয়া হলো, কারণ এটা বাঁচছিল না, প্রায় মরে যাচ্ছিল ব্লাড ব্যাংক। আমি ব্লাড ব্যাংকের মধ্যে শুধু ব্লাড নিয়ে ভাবিনি, আমার কাছে ব্লাড ব্যাংক যেভাবে আসতো আমি দেখলাম এক একটা জায়গায় ক্যাম্প হচ্ছে, এবং প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোমার রিঅ্যাক্টিভ ব্লাড বেরোচ্ছে। রিঅ্যাক্টিভ কারা? যারা এইচআইভি পজিটিভ। শুধুমাত্র এইচআইভি পজিটিভ না, আরো কারণ আছে, কিন্তু এইচআইভি পজিটিভ। এবার আমি ভাবলাম, আরে এই যে বুলাদি টুলাদি যে এত কিছু করা হলো,
তো সেই বুলাদির যে ইয়ের জন্য সাংঘাতিক অ্যাওয়ারনেসের জন্য এইচআইভি নাকি নেই, তো এগুলো হচ্ছে কি করে? তো আমাদের এটা করার পর তখন আমার মনে হলো যে এই যে যারা এইচআইভি হচ্ছে তাদের সঙ্গে আমাকে বসতে হয়, ঠিক আছে, তাদের সঙ্গে আমাকে কথা বলতে হয়, খুব নিবিড় ভাবে কথা বলে টলে সেখানে বুঝতে পারলাম যেটা, যে জবে থেকে আমাদের এখানে পরিযায়ী শ্রমিক শুরু হয়েছে, জবে থেকে আমাদের এখানে, এবং আমি মাইগ্রেটরি অদ্ভুত লেবার। হ্যাঁ, এবং আমি আমি খুব লক্ষ্য করে দেখলাম কোথা থেকে হচ্ছে, নদিয়া, কোথা থেকে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেগুলো এই একবার প্রাকৃতিক বিপর্যয় হয় আর একেবারে শেষ করে দিয়ে চলে যায়, সেখান থেকে মানুষ বাইরে খাটতে যায়। Because এবার there's তারা nothing then. একদম, এবং তারা যখন ফিরে আসে আমাদের সিস্টেমের কোথাও নেই যে তাদের কোনো ডাক্তারি পরীক্ষা করা হবে। এবং এইচআইভি পজিটিভ তখন আমি দেখলাম যেটা আমাকে গভর্নমেন্টের সঙ্গে টাই করতে হবে, কারণ এটা খুবই একটা ব্যাপার। তো তখন আমি সেই গভর্নমেন্টের সঙ্গে কথা বলে টলে তারা বললেন হ্যাঁ এটা নিয়ে তো কেউ শুধু মেয়েদেরকে রাখবে এরকম তো কেউ করে না, অনাথ আশ্রমে সবার সঙ্গে থাকে এরকম থাকে, কিন্তু শুধু এইচআইভি পজিটিভ মেয়েদের নিয়ে আপনি রাখবেন, এবং আপ টু 18 বছর করে তাকে একটা চাকরি দিয়ে তারপর ছাড়বেন, ঠিক আছে, তো সেরকম ধরনের জিনিস তো নেই, ঠিক আছে আপনি করুন, কিন্তু টাকা আমরা দিতে পারবো না। দেন তারপরে প্রপোজাল দেওয়া, যে যা হয় তুমি জানো, প্রপোজাল দেওয়া যেভাবে হয়, এবং এরকম একটা জিনিস বলে অনেক ডোনারই আমার কাছে এসেছিল, কিন্তু আমার অত টাকার দরকার নেই। করে টোরে আমি ওদেরকে যেটা করি, একটা জিনিসই করি, দ্যাট ইজ হচ্ছে আমি ক্লাস 8 পর্যন্ত ওদেরকে সব বিষয় পড়াই। ক্লাস 8-এর পর আমি দেখে নিই যে কারা পড়াশোনাটা করলে সত্যি নিজের পায়ে দাঁড়াতে পারবে। তুমি ভাবতে পারবে না রেমিতা, আমার বলতে গর্ব হচ্ছে, এর পরের বাড়ির আমাকে যদি সুযোগ দাও তোমরা, আমি ওই মেয়েটিকে রাখবো যে আমার সিভিল ইঞ্জিনিয়ার, যে আমার সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আমি সেই মেয়েটিকে রাখবো যে মেয়েটি আজকে আমার যে কোনো মানে এই লেদার কমপ্লেক্স আছে সেখানে সে ম্যানেজারিয়াল পোস্টে কাজ করছে। তো এগুলো আমার গর্ব, ওরা আমার গর্ব। These are ঠিক আছে, stories of success. Yes. হ্যাঁ, তো অতএব স্বাভাবিকভাবেই হচ্ছে যেটা, যে এইটাকে আস্তে আস্তে করে নিয়ে যেটা করলাম সেটা হচ্ছে দেখা গেল যে আমার হয়তো ম্যাক্সিমাম কজন বলবো 10% মেয়ে পড়াশোনায় ভালো, বাকিরা পড়াশোনায় সেরকম কিছু নয়, কিন্তু আঁকা মানে হাতের আঁকা কাজ তুমি অবাক হয়ে যাবে। তখন শুরু করলাম, এই কর তো কাজ, কাজ কর, তোদের প্রত্যেকে, এবার আমি তোমাকে ওই জিনিসগুলো দেখাবো, ওদের প্রত্যেকের একটা করে ঘট আছে, সেই ঘটে টাকা জমায়, আমি 18 বছর হওয়ার পরে কোনো একটা জায়গায় তাদের সঙ্গে করাবো। এবং এখন আমি যেটা রিসেন্ট একদম লেটেস্ট যেটা, সেটা হচ্ছে আমি একটা অনলাইন শপ খুলবো, এবং সেটা আমার স্বপ্ন, এবং এদের হাতের কাজ সেখান থেকে বিক্রি। ফ্যান্টাস্টিক, কিন্তু দিস ইজ নট এনাফ। মানে আর আমি না, যখন তুমি ওদের কথা বলছিলে হু দে আর, যে 1947-এ কি হয়েছে, আমি তাই ভাবছিলাম যে আমরা কতটা দোষী, এইরকম ভাবে একটা জেনোসাইড, একটা ধর্মান্তকরণ, ধর্ষিতা সে এসছে, আমরা হাঁ করে বসে আর প্রিভিলেজড, আমরা প্রিভিলেজ সই করে। আমি নিজে ভাবছিলাম, আর ফেমিনিজমটা অন্যভাবে চিন্তা, আমিও অন্যভাবে চিন্তা করছি, এইগুলো নিয়ে আবার কথা বলবো। তবে আজকে ওয়াজ আ ফ্যান্টাস্টিক সেশন। এটা বাংলায় হলো, কিন্তু আমাদের টেকনিশিয়ান সে আবার এটাকে ডাবও করবে, সো দুটো যেমন অন্য বাংলাগুলো হয়েছে। সো আই হোপ পিপল হিয়ার, থ্যাংক ইউ অল, অনেক ধন্যবাদ, আপনারা সঙ্গে থাকবেন, আমরা আবার এনাকে আনবো, আরো কথা বলবো। আজকের জন্য এটাই শেষ, নমস্কার। নমস্কার, নমস্কার।